তখন র্যাবেলকে তো উঠাইয়া যখন নিয়ে গেছে এই কথা শোনার পরে আমরা দৌড়ে আমার বড় মেয়ে সহ আমরা আসলাম। আসার পরে র্যাবনে দৌড়ে গেলাম। র্যাবনে যাওয়ার পরে র্যাবের লোকেরা বলতেছে অস্বীকার করে, কোনো লোকই আনে নাই। তারপরে আমার বড় মেয়েটা নিয়ে আমি রাতের 1টা পর্যন্ত র্যাবনে বসে আছি। এরা কোনো সন্তান দেয় নাই, বলতেছে র্যাবনে নিয়েই আসে নাই। পরে 3 মাস পর্যন্ত র্যাবের আমার ভাড়ায় ভাড়ায় রাখছে, আমার তদন্ত দিব বললা। 3 মাস পরে আমার 4 জন লোকের নাম দিছে যে ওদের নামে আপনি মামলা করেন, মামলা করলে আপনার হাজবেন্ডের খবর পাইবেন। পরে আমি 4 জন লোকের নামে পরে আমি বললাম যে আপনারা সত্য বলছেন, নিয়ে আসতেন আপনারা, তাহলে এই লোকগুলা তো আমি চিনি না, এদের নামে আমি কিভাবে আমার হাজবেন্ডের পাবো? আপনি বেশি কথা বলেন, আপনি মহিলা খারাপ, বেশি কথা বলেন, তাড়াতাড়ি করে আপনি যাই টঙ্গী থানা মামলা করেন, মামলা করলে আপনার হাজবেন্ডে পাবেন। এর আগে মানে র্যাবেরা আমার হাজবেন্ডের 3 দিন নিয়ে গুম করে রাখছে। 3 দিন নেওয়ার পরে আমার হাজবেন্ডের টঙ্গী থানায় না দেওয়া যায়, অথচ কোনো মামলা নাই। পরে আমারে ফোন দিয়ে টঙ্গী থানা থেকে ফোন দিয়ে বলতেছে আপনার হাজবেন্ডে আইসা নিয়ে যান। পরে আমি রাতে 2টা বাজে টঙ্গী থানা থেকে নিয়ে আসি। এর কিছুদিন পরেই 3-4 মাস পরেই মানে ওই 3 মাস যে নিয়ে রাখছে, তখন আমার হাজবেন্ডকে আমি জিজ্ঞেস করি যে তোমার কেন র্যাবেরা ধরে নিয়েছে? আমি দলের থেকে সরে যাওয়ার জন্য, আমি বিএনপি, আমার অপরাধী এটাই, আমি বিএনপি করি, দলের থেকে সরে যাওয়ার জন্য। আমার কোনো কিছু নেই, মনের মধ্যে অনেক আগুন। এই 13 বছরে অনেক আগুন দিয়ে বেঁচে আছি, আমার 3টা বিয়ে দিয়ে। আমার সরকারের জায়গায় আমার আগুন আবেদন, যারা এই ঘটনা ঘটাইছে, যারা এইটার মধ্যে জড়িত, তাদের যদি সুষ্ঠু বিচার হোক, আইনের আওতাও আনা হোক। আপনার ভাইকে পাবা, তোমার ভাই যদি ভালো কাজ করে তাহলে পাবা, কিন্তু 1000 বার আমাদের ফ্যামিলি যাওয়ার পরেও আমার ভাইকে আর ফেরত পাই নাই। আজ 8টা বছর আমরা ঘুরে জিওরা পিকচারের সাথে ঘুরলাম, এরপর আবার যে চিও আসতে তার সাথে গেল, তার সাথে দেখা করলাম, কিন্তু কোনো বাজি আমার ভাইয়ের তথ্য পাইলাম না। কিন্তু আমার ভাইয়ের সাথে থাকা আর একটা ছেলে ছিল খুলনা রবনচুরা থানার, ওকে 3 মাস পর চালান দিল। 3 মাস আর ঢাকা হেডকোয়ার্টার ছিল 2 মাস একসঙ্গে। ঢাকা হেডকোয়ার্টার দিয়ে খুলনা জন র্যাব 6-এ পাঠায়, ওখানে থেকে 3 মাস একসঙ্গে। 3 মাস থাকার পরে ওই ছেলেটাকে খুলনা জেল খেলায় চালা নিয়ে যায়, কিন্তু আমার ভাইকে আর দেয় না। ওই ছেলেটা এখনো যে যশোর জেলখানাতে আছে। 6-7 জন 10-12 জন লোক আইয়া সাদা কাপড় পরে উঠাই নিছে। আমার ছেলের কাপড়টা পর্যন্ত পরতে দেয় নাই, একটা শার্ট লঙ্গিটা পরাই লয়ে গেছে। আমার ছেলের বউ একটা শার্ট হাতে দিয়ে দিছে। তারপরে আমার ছোট ছেলে গেছে গাড়ির পিস যাওয়ার পরে কইছে আমার ভাইয়ের কেন নিতেছেন? আমার ভাইয়ের তো কোনো মামলা নাই, কিছু নেই, আমরা তো কাজ করে ভাত খাই। পরে কয় তুই যদি সাথে আসিস তোর খরচ ফের দিয়ে দেবো, তোরও দেবো, তোর ভাইয়ের দেবো। তো আমার ছেলে ফিরে আইসা পড়ছে। আসার পরে কয় আম্মা ভাইয়ার নিচে কইছে 2 ঘন্টা পরে রমনা থানায় যাই। 2 ঘন্টা পরে রমনা থানায় গেলাম। রমনা থানাতে পরে আপনার তো জিটি আনেন নাই। পরে মতিঝিল থানায় গেছি, আমাদের জিটি নেয় না। আমার মতন মা, আমার মতন বোন কারোর যে নারী যার না কান্দায়, আমরা হয়েছি আমি ওই ছেলের সুখে আমার পুরাই হয়েছে গা। আমার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, লিভারের চর্বি, আমি কোথাও বলতে পারি না। ছেলের কথা মনে লাই কান্না করি সারাক্ষণ। সে আমার ছোট ভাই। 30 জানুয়ারি 2023 সালে তাকে গুম করা হয়েছে। আমরা গুম করার পরেতে তারা থানায় গেছি। থানা যাওয়ার পরেতে থানা বসে আমাদেরকে পাত্তাই দেয় না। তারা বলে আপনারা রেফনে যান। রেফনে গেলাম, রেফনও আমাদেরকে বলে যে আপনারা ডিবি কার্যালয়ে যান। আমরা ডিবি কার্যালয়ে গেছি, আমরা জানি না কে আনছে, আপনারা অন্য জায়গায় চেষ্টা করেন। আমরা বিভিন্ন জায়গায় গেলাম, যাওয়ার পরেতে এ পর্যন্ত আমরা তার কোনো সন্ধান পাই নাই। থানা 1 মাস পরে একটা জিটি নিছে, তাও আবার নিখোঁজ জিটি নিছে। আমরা বলছি যে গুম হয়েছে, গুমের কোনো নিখোঁজ জিটি হবে, গুমের কোনো হবে না। আর যে দেখতেন ছবি আছে আমার বড় বোনের ছেলে, গোপালগঞ্জ কাশিয়ানী থানায় মাইজকান্দি ওদের বাড়ি। এই ছেলেটা হাফেজ ছিল, কোরআনের হাফেজ। এ গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মসজিদের মুয়াজ্জিন ছিল। 2017 সালে জুলাই মাসের 3 তারিখে ওই মসজিদ থেকে আনুমানিক বিকেল 5টার দিকে গুম হয়ে যায়। পরে হয়তো আপনার প্রশাসনের সাদা পোশাকধারী লোকে ওকে নিয়ে গেছে, তথ্য পাইনি কোথায় আছে, কে এনেছে, কীভাবে আছে, কোথায় আছে। ওর বাবা ওর শোকে আপনার স্ট্রোক করে মারা গেছে। ওর বর্তমান ওর পরিবারটা খুবই মানে আর্থিক ইসে ভুগতেছে এবং ওর আম্মাও প্রায় মৃত্যুর শয্যায়, এরকম অবস্থা। আমরা চাচ্ছি যদি ও জীবিত থাকে
আমরা এই সরকারের কাছে, প্রশাসনের কাছে জোরদার দাবি, যদি জীবিত থাকে আল্লাহর রাস্তায় তাকে জীবিত অবস্থায় তার বাড়ি তার মায়ের কোলে ফেরত দেওয়া হোক। আমার হাজব্যান্ডের র্যাপে নিয়ে যায়, নেওয়ার পরে আমাদের সব কিছু, আমাদের 4টা গাড়ি নেয়, 9 কোটি টাকা চেক নেয়, জমির দলিল 4 কোটি 20 লাখ টাকা, 1,95,000 নেয়। নেওয়ার পরে আমার হাজব্যান্ডে সাইডে দেয়, সাইডে দেওয়ার পরে আবার আমার হাজব্যান্ডে যে ল্যান্ডের ব্যবসা করে, ও আবার আমার হাজব্যান্ডে ডাইকে নেয়, বিশ্বস্ত যে লোক দালাল, ও আমার হাজব্যান্ডে আবার মিরপুরের থেকে আমার হাজব্যান্ডে ডাইকে নিয়ে যায়। ডাইকে নেওয়ার পরে ও আমাদেরকে বলে যে আজকে দিব, কালকে দিব, 16 দিন ঘুরায়। 16 দিন ঘুরানোর পরে বললো যে তারা দিতে পারলাম না, এইভাবে আর কি। এই কথা আমরা তো কোনো বিচারই পাই নাই, পিপিআইতে গেছি, ডিবিতে গেছি, কোর্টে গেছি, আমরা তো কোনো বিচার পাইনি। একটা হাইস গাড়িতে 7-8 জন সাদা পোশাকধারী এসে আমার আব্বুকে নিয়ে যায়। এরপর আমরা অনেক জায়গায় গিয়েছি, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছি, তারপর হচ্ছে আমরা র্যাবের প্রধান, আমরা হচ্ছে ডিবির প্রধান, আমরা সব জায়গায় গেছি। সবাই আমাদের শুধু আশ্বাস দিচ্ছে যে দেখবে। র্যাবের প্রধান যে ছিল মোখলেসুর রহমান, উনি আমাদের বলছে আপনারা তো আমাদের বিরুদ্ধেই মামলা করছেন, আপনাদের সাথে তো এগুলোই হওয়া উচিত। তখন আমার আম্মু বলে যে আপনারা আমাদের সাথে এভাবে অন্যায়ভাবে আমাদের ব্যাংকের চেক নিয়ে গেছেন, আমাদের গাড়ি নিয়ে গেছেন, আমাদের এত সম্পত্তি, আমাদের খালি স্ট্যাম্পে সই নিচ্ছেন, তো আমরা তো মামলা করবোই, এছাড়া তো আমাদের কোনো ওয়ে ছিল না। একটা হাইস গাড়ি দেওয়া কালো গাড়িতে বসে ওনারা নিয়ে যাওয়ার পর আমরা খবর পাই, ওই জায়গায় যাই, মনসুরিতে যা থানায় জিডি করতে চাই, মামলা করতে চাই, ওনারা কিছুই নেয় না, বলছে না আমরা এই ধরনের এগুলো জানি না, আপনারা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করেন। পরে আমরা এই চিটাগাং র্যাব 7 না 6 বলতে পারি না আমি সঠিক, ওই জায়গায় গেছি, ওই জায়গায় বলতেছে না আমরা এই ধরনের কোনো লোক নিয়ে আসি নাই। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করছি, আমরা কোনো সন্ধান পাই নাই। আমার 2টা মেয়ে, একটা ছেলেটা খুবই ছোট থেকে গেছে, ছেলেটা অনেক কষ্ট করে আমি মেট্রিক পর্যন্ত পড়াইছি, আমার কলেজে ভর্তি করানোর মতো কোনো আর্থিক অবস্থা নাই, এজন্য আমার ছেলেটা পড়ালেখা আমি বন্ধ করে দিয়েছি। আমার ছেলেটা অনেক কান্নাকাটি করছে যে বা আমি কলেজে পড়তে চাই, আমি কি বাবা আমার ক্ষমতা নেই তোমার পড়ানোর। সরকারের কাছে একটাই দাবি, আমার স্বামীর আমি জীবিত ফিরত চাই, আমার সন্তান বাবার আশায় আজও কাঁদে। আমার ছেলেরা এখন 18 বছর হয়ে গেছে, তারপর রাত্রে উঠে বাবার জন্য কান্নাকাটি করে যে মামা সবার বাবা আছে, আমার বাবা কই। আমার স্বামী মোহাম্মদ আইনুল ইসলাম তার নিজস্ব প্রাইভেট কার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যায়। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার পথে প্রশাসনের কিছু সাদা পোশাকধারী লোক তার গাড়ি সহ তাকে নিয়ে চলে যায়। তারপর থেকে তার আজও পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। জিডি করছি, মামলা করছি, কোনো বিচারও পাই নাই। সরকারের কাছে দাবি আমার স্বামীকে যেন জীবিত ফেরত দেওয়া হয়, আর আমার পরিবারের সন্তানদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। র্যাব পরিচয় দিয়ে র্যাব অনে নিয়ে গেছে, আমরা র্যাব অনে খবর পাই, র্যাব অনে যাই। র্যাব অনের যাওয়ার পরে আশরাফ নামে এক র্যাব ছিলেন, উনি আমাদেরকে বলছে যে আপনার ভাই এখানে নাই। তা আমরা এখানে র্যাব অনে যাওয়ার পরে আমরা একটা মামলা করি ওখানে পাশে থানায়, উত্তরা থানায়। তো মামলা নেয় না। কিছুদিন পরে 3 দিন পরে আশরাফ ফোন দেয় আমাদের নম্বরে, ফোন দিয়ে বলে যে শিপন আপনারা যে ঘোরাঘুরি করতেছেন রিটার্ন পাওয়ার জন্য, যদি বেশি বাড়াবাড়ি করেন আপনার ভাই তো হারাইছেন, আপনারাও হারাই যাবেন, অতএব আপনারা চুপ থাকেন। কোনো থানায় আমাদের মামলা নেয় না, আজও পর্যন্ত মামলা করতে পারিনি। আমার ভাইকে আজও পর্যন্ত খুঁজে পাই নাই। আর র্যাবের আশরাফের কাছে আমাদের ভাইয়ের ফোন পাওয়া গেছে, আমরা সাধারণ একটা ডায়েরি করেছিলাম, শুধু আমার ভাই হারাই গেছে এই ব্যাপারটাতে। আশরাফের নামে কিংবা কোনো সরকারি বাদী নামে কারণ নামে মামলা করতে পারিনি, আজও পর্যন্ত মামলা করতে পারিনি। আমার ভাই কোথায় আছে আজও পর্যন্ত জানি না। এটা আশরাফ আমাদের হুমকি দিচ্ছে বারবার যে যেভাবে আসো সেভাবেই থাকো, বেশি বাড়াবাড়ি করলে তোমার ভাই হারাইছে তোমরাও হারাই যাবা। তাই আমার এই নতুন সরকারের কাছে আবেদন যে আমার ভাই ফেরত চাই। আমার এই ভাইয়ের বউ বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সমস্যার ভিতরে রয়েছে, তাদের সংসার আজও পর্যন্ত খুব কষ্টে চলতেছে, তাদের একটা আর্থিক ক্ষতিপূরণ চাই। আমার ছেলেটা বুটবাজারে চাকরি করতো, গার্মেন্টসের মালমূল নামাইতো, একটু বিএমপির সাথে যুক্ত ছিল। তো রোজার 1 সপ্তাহ পরে মানে 2012 সনে এই বাসা থেকে বের হয়, আর একটা বন্ধু আসে, ওরে মানে বুটবাজারের মাথায় আর কি আনতে যায়। আনার পরে ওরে নিয়ে বলে কি দোস্ত চল আমরা একটু চা খাই। হারাই গেছে 2012 সনে। এখন আমার একটা সন্তান, ওর 3টা ছেলে। এই ছেলে 3টা নিয়ে আমি বহুত অসহায় অবস্থায় আছি। এদের স্কুলে পাঠাইতে হয়, বাপের জন্য কোনো কাগজপত্র জমা দিতে পারি না, বলে তোমার আইডি কার্ড নিয়ে আসো। বাপের কোথায় পাবে নাতিরা এই আইডি কার্ড? বড়টার আইডি কার্ড বানাইতে পারে না, দেখে কোনো কাজকর্মে যাইতে পারে না। তো সরকারের কাছে আমার অনুরোধ, আমার সন্তানটা আমার কাছে ফেরত দিক, যারা এই কাজ করেছে তাদের কঠিনতর শাস্তি হোক। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।